এখানে কোনো বক্তৃতা নেই, আছে গল্প। এখানে কোনো লেখা নেই, আছে লেখার পেছনের মানুষ। কবিতা কিভাবে আসে, গল্প কেন থামে, শব্দ কাকে ব্যথা দেয়, এসব নিয়েই আমাদের আজকের আড্ডা। প্রিয় সুধী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের কবিতা বিষয়ক অনুষ্ঠান কলমে কলরবে। মার্চ মাসে যেসব কবি ও সাহিত্যিক জন্মগ্রহণ করেছেন তারা হলেন 19শে মার্চ 1919 সালে জন্মগ্রহণ করেছেন সিকান্দার আবু জাফর, কবি, গীতিকার, নাট্যকার ও সাংবাদিক। 24শে মার্চ 1909 সালে জন্মগ্রহণ করেছেন নিশিকান্ত রায়চৌধুরী, বাংলা ভাষার কবি। 27শে মার্চ 1917 সালে জন্মগ্রহণ করেছেন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়, একজন কবি ও শিশু সাহিত্যিক। 27শে মার্চ 1960 সালে জন্মগ্রহণ করেন মল্লিকা সেনগুপ্ত, বাংলা ভাষার কবি ও সমাজকর্মী। মার্চ মাসে যেসব কবি ও লেখক মৃত্যুবরণ করেছেন তারা হলেন 18ই মার্চ 1974 সালে মৃত্যুবরণ করেছেন বুদ্ধদেব বসু, 20 শতকের বাংলা ভাষার কবি। 19শে মার্চ 1997 সালে মৃত্যুবরণ করেছেন পূর্ণেন্দু পত্রী, বিশিষ্ট কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিশু সাহিত্যিক, সাহিত্য গবেষক, চিত্র পরিচালক ও প্রচ্ছদ শিল্পী। 19শে মার্চ 2001 সালে মৃত্যুবরণ করেছেন আবু জাফর ওবায়দুল্লাহ, বাংলাদেশের প্রখ্যাত কবি। 20শে মার্চ 1926 সালে মৃত্যুবরণ করেছেন কাজী ইমদাদুল হক, খ্যাতনামা কবি। 23শে মার্চ 1911 সালে মৃত্যুবরণ করেছেন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাংলা ভাষার কবি ও সাহিত্যিক। 23শে মার্চ 1995 সালে মৃত্যুবরণ করেছেন শক্তি চট্টোপাধ্যায়, আধুনিক কবি ও লেখক। 23শে মার্চ 2001 সালে মৃত্যুবরণ করেছেন লোকনাথ ভট্টাচার্য, তিনি ছিলেন একজন কবি, অনুবাদক ও ঔপন্যাসিক। 23শে মার্চ 2008 সালে মৃত্যুবরণ করেছেন শহীদুল জহির, বাংলাদেশি গল্পকার ও ঔপন্যাসিক। 27শে মার্চ 1944 সালে মৃত্যুবরণ করেছেন আশুতোষ চৌধুরী, তিনি ছিলেন লোকগীতি সংগ্রাহক ও কবি। এবার আমরা শুনব শামীমা খানের কণ্ঠে একটি আবৃত্তি কাজী নজরুল ইসলামের খেয়াপাড়ের তরণী। যাত্রীরা রাত্রিরে হতে এলো খেয়াপার, বজ্রেরই তুর্যে এ গর্জেছে কে আবার। প্রলয়ের আহ্বান ধ্বনিলোকে বিষানে, ঝঞ্ঝাও ঘন দেয়া শনিল রে ঈশানে। নাচে পাপ সিন্ধুতে তুর্য তুরঙ্গ, মৃত্যুর মহানেশা রৌদ্র উলঙ্গ। নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাপে তরণীর পাপি যত নিঃশে। তমসা বৃতা ঘোড়া ক্রিয়ামত রাত্রি, খেয়াপারে আশা নাই ডুবিলেরও যাত্রী। ধমকি ধমকে দেয়া হাকে কাপে দামিনী, সিঙ্গার হুঙ্কারে থর থর যামিনী। লঙ্গিয়ে সিন্ধুরে প্রলয়ের নৃত্যে, ওগো কার তরি ধাই নির্ভীক চিত্তে। অবহেলি জলধীর ভৈরব গর্জন, প্রলয়ের ডঙ্কায় ওঙ্কার তর্জন। পুণ্যপথের এজে যাত্রীরা নিষ্পাপ, ধর্মেরই বর্মে সুরক্ষিত দিল সাপ। নহে ওরা শঙ্কিত বজ্র নিপাতেও, কান্ডারি আহমদ তরি ভরা পাথেও। আবু বক্কর, ওসমান, ওমর, আলী হায়দর, দাঁড়িয়ে যে তরির নাই ওরে নাই ডর। কান্ডারিয়ে তরির পাকা মাঝে মাল্লা, দাড়ি মুখে সারি গান লা শারিকাল্লা। সাফায়েত পাল বাঁধা তরণীর মাস্তুল, জান্নাত হতে ফেরে হরি রাস রাস ফুল। শিরে নত স্নেহ আখি মঙ্গল দাত্রী, গাও জোরে সারি গান ওপারের যাত্রী। বৃথা তাসে প্রলয়ের সিন্ধু দেয়া ভার, ওই হলো পুণ্যের যাত্রীরা খেয়াপার। কেউ শব্দ লেখেন কবিতায়, কেউ আবার প্রতিদিনই সংবাদে, ফিচারে, গল্পে এবং সময়ের দলিল হয়ে। আজকের কলমে কলরবে আমরা এমন একজন অতিথির সঙ্গে আড্ডায় বসেছি যার কলমে যেমন কবিতা আছে তেমনি রয়েছে সাহিত্যের প্রতি দায়িত্ববোধ। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি সাহিত্য বিভাগের সম্পাদক কবি রায়হানুল্লাহ। আপনাকে অনেক অনেক স্বাগতম আজকের কলমে কলরবে। কেমন আছেন? জি, ভালো আছি। কেমন চলছে এখন ব্যস্ততা কি নিয়ে? ব্যস্ততা সাংবাদিকতা প্লাস কবিতা মনের টানে লেখা হয়, দুই মিলিয়ে জীবন, পরিবার সবকিছু নিয়ে, সমাজ বাস্তবতা এসব নিয়েই। এই যে আপনি কবি এবং সাহিত্য বিভাগের সম্পাদক, এই দুইয়ের মাঝে কি কখনো দ্বন্দ্ব তৈরি হয়েছে? দ্বন্দ্ব তৈরি হয়, কিন্তু আমরা পৃথক করে নেই। এক একটা দায়িত্ব যখন করি তখন ওইটাতে চলে যাই। ওইটার সাংবাদিকতা, সাহিত্য, সেন্ট্রাল কাজ করা,
মানে আলাদা আলাদা সত্তা, কিন্তু একটাকে গুলিয়ে ফেলি না আমরা, মানে সচেতনভাবে আমরা সরিয়ে দিই একটাকে, একটা করার সময় অন্যটা সরিয়ে দিই। এই যে সংবাদপত্রের সাহিত্য বিভাগের দায়িত্ব পরিচালনা করছেন অনেকদিন ধরে, এতে কি ধরনের চ্যালেঞ্জটা আপনার কাছে মনে হয়? মানে আমাকে লেখা বাছাইয়ের মান সম্বন্ধে ধারণা থাকতে হবে, আমাকে প্রচুর পড়তে হবে, প্লাস আমাকে বুঝতে হবে কোন লেখাটা কোন মান কীভাবে আমি বিন্যাস করব। তাই এটা একটা চ্যালেঞ্জিং বিষয় এবং অনেক সময় ব্যয় করতে হয় তাতে। আপনি কি মনে করেন এটা কি শুধু পাঠকের একটা ভূমিকা, নাকি এটা আপনার স্মৃতি বলি, আপনার একটা কল্পনা বলি, সবকিছুর একটা জায়গা? এটা কি ক্ষেত্র তৈরি করে? এটা আমার সচেতনভাবে মনে রাখতে হয়, পাঠক বা সমাজ, সাহিত্য, সংসার, দেশ, বাস্তবতায় কীভাবে উপস্থাপন করব, সব মিলিয়ে মিশেই আমাকে করতে হয় এবং খুব সচেতনভাবে আমাকে ধারণা থাকতে হয় এটা করার জন্য। এটা কি আসলে কি সাহিত্য প্রকাশের জায়গা, নাকি আমরা যদি বলি যে এটাকে কোনো প্রশ্নবিদ্ধ করে, বা আপনি এটা সমাজের কাছে এই প্রশ্নগুলো তুলে ধরার জায়গা? এটা অনেক বিস্তৃত জায়গা, এটা আপনি কিভাবে নেবেন এটার উপর নির্ভর করে। মানে সারা দেশ বা সাহিত্য অঙ্গনের সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করে এরকম লেখা আমাদের বাছাই করতে হয়, লেখার গুণগত মান বিন্যাস করতে হয়, সচেতনভাবে বুঝতে হয় যে কোন লেখাটা আমার উপস্থাপন করলে আমার লেখক কুল, প্রবীণ, নবীন সবাই উপকৃত হবে, বা লেখা মান হয়েছে কিনা, মানোত্তীর্ণ হয়েছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হয়। আপনার কবিতা আমরা দেখি যে শহর, মানুষ এবং বাস্তবতা, এই সবগুলো কিন্তু আমরা আপনার কবিতায় পাই। এগুলো কি আপনার সাংবাদিকতার অভিজ্ঞতার আলোকে আসে? না, সেটা কিভাবে আসে? সেটা আমার ছোটকাল থেকে এখন পর্যন্ত আমার একটা অনুসন্ধিৎসু মন, চারপাশ দেখার, অবলোকন করার ক্ষমতা বা ভাবুক মন, সেই থেকে আসে, বা আমার জীবনাচরণের ধরন থেকে আসে। সাংবাদিক সম্পূর্ণ ভিন্ন বিষয়। কবিতা লেখার জন্য আসলে কোন সময়টা আপনারা বেছে নেন? আপনারা যারা কবি আছেন, সেটা কি যে কোনো সময় হতে পারে, নাকি হয়তো রাতে, নিঃশব্দ রাত, নিঃসঙ্গ রাত, তখন আপনাদের লেখার প্রতি একটা আগ্রহ জাগে বা মাথায় একটা প্লট তৈরি হয়? কবিতা লেখার সুনির্দিষ্ট সময় নাই। আচ্ছা, যখন তখন কবিতা মাথায় আসতে পারে, লেখা হতে পারে, নাও লেখা হতে পারে, বা আমি এটা ভেবে রেখেছি খুব কোলাহলপূর্ণ জায়গায় আসতে পারে, বা চরম নীরব জায়গায় আসতে পারে, মধ্যরাতে আসতে পারে, সকালে আসতে পারে, বনে বাজারে আসতে পারে, আপনার নগর জীবনে আসতে পারে, নদীর তীরে আসতে পারে, অরণ্যে আসতে পারে, পাহাড়ে আসতে পারে। কোনো সুনির্দিষ্ট নিয়ম নাই আচ্ছা। এবং নিয়ম বেঁধে এটা আসে না। তাহলে কি আপনারা আগে কবিতার একটা প্লট তৈরি করে বা চিন্তা করে রাখেন, পরবর্তীতে সেটা লেখালেখি করেন? না, কবিতা প্লট মেনে হয় না। কবিতা একটা হঠাৎ করে মাথায় একটা চিন্তা আসে, বা একটা অক্ষর বা একটা শব্দ বা একটা লাইন গেঁথে যায়। এই লাইন গাঁথা অংশটা আমি মাথায় চর্বিত চরণ করতে করতে এর এক সময় বিস্তৃত আকার ধারণ করে, বা আমি কাগজে কলমে যাই। অনেক সময় মহান অনেক ব্যক্তিদের লেখা কাগজে কলমে যায় না, মাথায় থেকে যায়, এরকমও হয়। একজন কবি হিসাবে আপনি দায়িত্ব পালন করছেন, লেখালেখি করছেন, পাঠকের মনে প্রতিক্রিয়া তৈরি করছেন, আবার আরেকদিকে সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তো এই দুইয়ের মাঝে যখন দ্বন্দ্ব তৈরি হয়, তখন নিজেকে কিভাবে সামলান? দুইয়ের মধ্যে অনেক বেশি দ্বন্দ্ব তৈরি হয়, কিন্তু কবিদের বা লেখকদের কোনো পেশার মধ্যে থেকে বেঁচে থাকতে হয়। বেঁচে থাকার জন্য আপনার অর্থ দরকার, অনেক কিছু দরকার, সেই জন্য আমাদের করা। কিন্তু কবিত্ব সম্পূর্ণ ভিন্ন বিষয়। কবিতা এবং সাংবাদিকতার মধ্যে এক ধরনের কনফ্লিক্ট কাজ করে। আবার সময়ের সাথে ইতিহাস পর্যালোচনায় দেখা যায় কবি সাংবাদিক পারস্পরিক একই পথে হাঁটে, কারণ তার এটার অবলম্বন নিতে হয়। বাংলাদেশের বাস্তব ইতিহাসে সমস্ত কবিরাই সাংবাদিকতা করেছেন, কারণ তাকে বেঁচে থাকতে হয়। শুধু কবিতা দিয়ে তো আর বেঁচে থাকা যাবে না, সেজন্য সাংবাদিকতা করা। কিন্তু সাংবাদিকতা এবং কবিতা ভিন্ন বিষয়। কবিতা লেখার ক্ষেত্রে সাংবাদিকতা ক্ষতি করে অনেক ক্ষেত্রে। আচ্ছা, তো সেই সময় কি করেন? এই ক্ষতিগুলো কি করে পুষিয়ে নেন? ক্ষতি হয়ে যায়, আমাদের কবি জীবনের ক্ষতি হয়ে গেল। আচ্ছা, কারণ আমি অনেক সময় সেখানে কি আপনাদের মত প্রকাশের কোনো বাধা থাকে? ক্ষতি বলতে কি বোঝাতে চাইছেন? ক্ষতি বলতে আমি আমার সমস্ত ভাবনা চিন্তা, আমার চাকরি জীবন বা সাংবাদিকতা দিয়ে দিচ্ছি। ওই সময়টা আমি চাইলেও একটা কবিতা লিখতে পারছি না, বা আমার মনের ভাবনাগুলো আমি প্রকাশ করতে পারছি না। আচ্ছা, সেটা ক্ষতি, সময় ক্ষতি। প্লাস সাংবাদিকতা করতে গেলে আপনাকে একবারে লজিক্যাল থাকতে হবে, বা আপনি ঘটনার বর্ণনা দিতে হবে সুনির্দিষ্ট নিয়মে, তারপরে সত্য প্রকাশ করতে সত্য হবে। প্রকাশ করতে হবে। কবিতাতে সত্য মেনে হয় না, কবিতা কল্পনা থেকে আসে। অবাধ বিস্তারে হয়, সেরকম বিষয় আর কি। বর্তমান প্রজন্মের যারা তরুণ কবি আছেন বা যারা সাহিত্য চর্চা করছেন, তাদের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? আশাবাদী, বর্তমান প্রজন্মের তরুণরা অনেক 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 দিকে কবিতার অনেক পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। কবিতার সুনির্দিষ্ট ফরম্যাট মেনে আগাচ্ছেন না, এটা ভালো দিক। এতে আবার ক্ষতি হতে পারে। কবিতার সুনির্দিষ্ট সংজ্ঞান আসলে হয় না, কিন্তু বর্তমান প্রজন্ম অনেক পরীক্ষা নিরীক্ষা করছেন, এটা ভালো দিক। তাদের জন্য আপনি তাহলে আশাবাদী? অবশ্যই আশাবাদী। আপনি তো লেখালেখি অনেকদিন ধরে করছেন, তো এমন কি কোনো লেখা আছে যেটা আপনার হৃদয়কে বারবার নাড়া দেয়? না, নিজের লেখা তো বেশি হয় না, মনে হয় আরো ভালো লিখি, আগেটা ভালো হয়নি, মানে কখনোই পিপাসা মেটে না? মেটে না। সবশেষে আপনার কাছে জানতে চাইবো যে এই সময় তরুণ লেখক যারা আছেন, তাদের জন্য আপনার পরামর্শটা কি থাকবে? লেখার জন্য উপজীব্য লাগে, উপজীব্যটা আপনি বেশি বেশি পড়বেন, মানুষের মাঝে মিশে যাবেন, নগর স্রোত দেখবেন, অরণ্যে যাবেন, দেশ ভ্রমণ করবেন, মানে বিস্তৃতভাবে আপনি
মনটাকে অবারিত করার সমস্ত প্রক্রিয়ায় যাবেন, তখন আপনি লিখতে পারবেন। আজকে আপনি আমাদের কোন কবিতাটা পড়ে শোনাবেন? আজকে এটা আমার প্রথম কাব্যগ্রন্থ, এটা থেকে আমি একটা কবিতা পড়ে শোনাচ্ছি। বেলা অনেক হয়েছে, করা হয়নি কিছুই, কি করার ছিল, কি করার আছে, জানা হয়নি কিছুই। কিছু কি করার ছিল, কিছু কি করার আছে, জানা হয়নি এও। দেহের মাপ বলছে ফুরুচ্ছে সময়, মহাকাল বলছে এসেছে অনেকে, আসবে অনেকে। কিলাফ বলো নিগুড় সন্ধানে, কেউ কি এসেছে মৃত্যুর পরে? বলেছে কিছু পারাপারের হিসাব, কিলাফ বলো মহাকাল ধরে, ধরতে কি পেরেছে কেউ? দুঃখু কি বলেছেন নির্বাকের ভাবনা, জীবনবাবু কি বলেছেন ট্রাম দুর্ঘটনার কারণ, রবি কি বলেছেন পুরোটুকু জীবনের হাহাকার, পুলকবাবুর গঙ্গায় ঝাঁপ দেওয়ার কারণ জেনেছে কি কেউ? হেমন্তের রাত চাঁদ কার হয়ে আসে, জানা কি গেছে? তোমার তা কিভাবে আসে, জানা কি যাবে? যে কি বলেছেন বিপ্লব কোথায় রেখেছেন, দস্তয়েভস্কির চাওয়া পুরোটা কি জেনেছ? তিনি কি পেরেছেন ঠিক নিজেকে চিনতে? তবু কেন জ্যোৎস্নার বিভ্রম, আকাশ থেকে কখনো মাটির হিসাব নিয়েছ? বুঝতে কি চেয়েছ ব্রহ্মাণ্ডের কতটা তোমার দখলে, কত সময় বেপিয়া? তুমি কি ঠিক তোমাকে চিনো? তবে কি লাভ বলো বিমূর্ত চিৎকারে, এসেছি একা যাব একা, বাকিটা সময় স্বার্থের সংসার, অভিনয়ের মুদ্রা ভাঙা। কখনই কেমন হয়েছে যে নিজের কোনো লেখা বা নিজের পংক্তিগুলো খুব ভালো লাগে, সেটাকে বারবার পড়তে ইচ্ছে করে? টুকটাক হয়, সেটাকে তখন কেমন অনুভূত হয় নিজের তখন হৃদয়ের ভালো লাগে মধ্যে? যে এটা আমি লিখে ফেলেছি। বা লেখালেখি তো আসলে ঐশীবাণীর মতো। একজন লেখক যখন লেখা জিনিস লিখে ফেলে, তার মধ্যে মাঝে মাঝে চিন্তা আসে যে এটা আমি লিখে ফেলেছি, এটাকে আমি লিখেছি, আসলে এটা উপর থেকেই আসে। তখন নিজেরই বিশ্বাস করতে ইচ্ছে করে না। জি, এবং তখন তো ভালো লাগে। পাঠকের প্রতিক্রিয়াটা কেমন আপনার কাছে আপনার লেখালেখির ধরন? পাঠক ভালো বলে, তো আশপাশের মানুষজন, প্রিয়জন মানুষ বই বেরিয়েছে ওগুলো কিনে বলে যে ভালো হয়, অনেক সময় আমি নিজে বুঝি ভালো হয় না, বা এমনি বলে নানা মিশ্র এটা আপনি প্রতিক্রিয়া বুঝতে আসে। পারেন যে হয়তো আপনার মনে হচ্ছে ভালো হয়নি, তারা আপনাকে বা খুশি করার জন্য হয়তো খুশি বলছেন। করার জন্য না, ঠিক তারা আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন আচ্ছা, যে ভালো হয়েছে, আরো ভালো করার জি, চেষ্টা জি, করো। জি। তো তখন আপনার প্রতিক্রিয়াটা কি হয়? যে কিছু একটা হচ্ছে, বা অল্প হলে হচ্ছে, আরো চেষ্টা হবে, আর একটু ভালো হবে, সময় আচ্ছা। দিলে বেশি হবে। আমরা আজকাল কবিদের মধ্যে দেখি কি তারা কিন্তু শব্দ চয়নের ক্ষেত্রে কিন্তু আর আগের মতো একটা ফরম্যাট মানে না। মানে না। যেমন আমরা রবীন্দ্রনাথ বলি, জি। তারপরে আপনার কাজী নজরুল ইসলাম বলি, আজকাল আধুনিক কবিদের কিন্তু ফরম্যাটটা সম্পূর্ণ ডিফারেন্ট। আপনি এটা কিভাবে বলবেন? আমি বলি আমার নিজের লেখাও আমি ফরম্যাট মানি নাই। হুম হুম। কবিতার সাধারণত কয়েকটা বিষয় আছে, ছন্দবৃত্ত, মাত্রাবৃত্ত, অর্থবৃত্ত। কবিদের একটা বৃত্ত আছে, হ্যাঁ। আচ্ছা। ওই বৃত্তে থাকলে আমরা মনের ভাব পুরোপুরি লিখবো না, বা ওই বৃত্তে আমরা থাকতে চাই না। আমার এই মায়াবতী কাব্যগ্রন্থে আমি ওই বিষয়টা মানিনি। কবিতা তো সুনির্দিষ্ট সংজ্ঞা নাই। কবিতা হইলেও আপনার একটা সুললিত ভাব, যেটা শুনলে মানুষের মনের মধ্যে একটা ভাব আসে যে এটা কিছু একটা হয়েছে, বা একটা প্রাণ সঞ্চার হয়েছে। সেই ভাবনা থেকে কবিতার আধুনিকরা কেউ মানে না। না মানাটা অনেক ক্ষেত্রে ভালো, পজিটিভ দিক। সেটা কিরকম পজিটিভ দিক? আপনি নিজের মনের কথাও সহজে বলতে পারছেন। আচ্ছা, আপনি মানে নিজের মনের ফরম্যাটে ভাবগুলো ফেলতে হচ্ছে সহজে না। ফরম্যাটের বাইরে একদম সহজ ভাষায় প্রকাশ মানে করতে ফরম্যাটে পারছেন। আমরা পারি না বা পারবো না এরকম না, কিন্তু আচ্ছা। কবিতা তো ঐশীবাণী না, কেউ দিয়ে গেছে যে এইভাবে লিখতে হবে। আমরা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি। আমি আগেও বলেছি যে আধুনিক প্রজন্মের মানুষ, আধুনিক কবি সাহিত্যিকরা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন, আমি পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ কবি রায়হানুল্লাহ আপনাকে আজকের কলমে কলরে বাসটার জন্য। আমরা আপনার আরো সুন্দর সুন্দর লেখা প্রত্যাশা করছি এবং আপনার আগামী দিনগুলো সুন্দর হোক প্রত্যাশা রাখছি। বিশ্বাস আর আশা যার নাই, যেও না তাহার কাছে। নড়াচড়া করে তবুও সে মরা, জ্যান্ত সে মরিয়াছে। শয়তান তারে শেষ করিয়াছে, ইমান লয়েছে কেড়ে। পরাণ গিয়েছে মৃত্যু পুরীতে, ভয় তার দেহ ছেড়ে। থাকুক অভাব, দারিদ্র, ঋণ, শোক, লাঞ্ছনা, যুদ্ধ না করে তাহাদের সাথে নিরাশায় মরিও না। ভিতরে শত্রু, ভয়ের ভ্রান্তি, মিথ্যা ও অহেতুক, নিরাশায় হয় পরাজয় যার, তাহার নিত্য দুঃখ। হয়তো কি হবে এই ভেবে যারা ঘরে বসে কাঁপে ভয়ে, জীবনের রণে নিত্য তারাই আছে পরাজিত হয়ে। তাহারাই বন্দী হয়ে আছে গ্লানি অধীনতার কারাগারে, তারাই নিত্য জ্বালায় পিত্ত অসহায় অবিচারে। এরা অকারণ ভয়ে ভীত, এরা দুর্বল নির্বোধ। ইহাদের দেখে দুঃখের চেয়ে জাগে মনে বেশি ক্রোধ। এরা নির্বোধ, না করে কিছুই, জিভ মেলে পড়ে আছে। গোরস্থানেও ফুল ফোটে, ফুল ফোটে না এ মরা গাছে। এদের যুক্তি
অদৃষ্টবাদ। বসে বসে ভাবে একা, এমোর নিয়তি, বদলানো নাহি যায় কপালের লেখা। পৌরুষ এরা মানে না, নিজেরে দেয় শুধু ধিক্কার। দুর্ভাগ্যের সাথে নাহি লড়ে, মেনেছে ইহারা হার। এরা জড়, এরা ব্যাধিগ্রস্ত, মিশো না এদের সাথে। মৃত্যুর উচ্ছিষ্ট আবর্জনা এরা দুনিয়াতে। এদের ভেতরে ব্যাধি, ইহাদের 10 দিক তমময়। চোখ বুজে থাকে, আলো দেখিয়াও বলে ইহা আলো নয়। প্রবল অটল বিশ্বাস যার, নিঃশ্বাস প্রশ্বাসে যৌবন আর জীবনের ঢেউ কলতরঙ্গে আসে। মরা মৃত্তিকা করে প্রাণায়িত শস্যে কুসুমে ফলে, কোনো বাধা তার রুধে নাকো পথ, কেবল সম্মুখে চলে। চিরনির্ভয় পরাজয় তার জয়ের স্বর্গসিঁড়ি। আশার আলোক দেখে তত, যত আসে দুর্দিন ঘিরে। সেই পাইয়াছে পরম আশার আলো, যেও তারি কাছে, তাহারি নিকটে মৃত্যুঞ্জয়ী অভয় কবচ আছে। যারা বৃহত্তের কল্পনা করে, মহৎ স্বপ্ন দেখে, তারাই মহৎ কল্যাণ এই ধরাই এনেছে ডেকে। অসম্ভবের অভিযান পথ তারাই দেখায় নরে, সর্বসৃষ্টি ফেরেশতাকেও তারা বশীভূত করে। আত্মা থাকিতে দেহে যারা সহে আত্মনির্যাতন, নির্যাতকের বধিতে যাহারা করে না পরাণপণ, তাহারা বদ্ধ জীব পশু সম, তাহারা মানুষ নয়। তাহাদেরই নিরাশা মানুষের আশা ভরসা করেছে লয়। হাত পা পাইয়া কর্ম করে না কুর্মধর্মী হয়ে, রহে কাদা জলে মুখ লুকাইয়া আঁধার বিবরে ভয়ে। তাহারা মানব ধর্ম ত্যাজিয়া জড়ের ধর্ম লয়, তাহারা গোরস্থান শ্মশানের, আমাদের কেহ নয়। আমি বলি, শোনো মানুষ, পূর্ণ হওয়ার সাধনা করো, দেখিবে তাহারি প্রতাপে বিশ্ব কাঁপিতেছে থর থর। ইহা আল্লাহর বাণী যে, মানুষ যাহা চায় তাহা পায়। এই মানুষের হাত পা চক্ষু আল্লাহর হয়ে যায়। চাও যদি হয় বৃহৎ, বৃহৎ সাধনাও তার হয়। তাহারি দুয়ারে প্রতীক্ষা করে নিত্য সর্বজয়। অধৈর্য নাহি আসে কোনো মহাবিপদে সেই সেনানীর, অটল শান্ত সমাহিত সেই অগ্রনায়ক বীর। নিরানন্দের মাঝে আল্লাহর আনন্দ সেই আনে, চাঁদের মতন তার প্রেম জনগণ সমুদ্রে টানে। অসম সাহস আসে বুকে তার অভয় সঙ্গ করে, নিত্য জয়ের পথে চলো সেই পথিকের হাত ধরে। পূর্ণ পরম বিশ্বাসী হও, যাহা চাও পাবে তাই, তাহারি ছুঁয়ো না সে মরিয়াছে, বিশ্বাস যার নাই। শব্দ কখনো থেমে থাকে না, শুধু সময় বদলায়, মানুষ বদলায় এবং একসময় কলমের ভাষাও বদলে যায়। প্রিয় সুধী, আজকের আড্ডায় কবিতা, সাহিত্য, সময় সবকিছু মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। আজকের আড্ডায় আমরা কবির কাছ থেকে বুঝতে পেরেছি কবিতা শুধু অনুভবের নয়, এটি একটি দায়বদ্ধতার নামও। কলমে কলরব চলুক পাঠকের মনে মনে, পাতায় পাতায়। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী আয়োজনে নতুন শব্দ, নতুন মানুষের গল্প নিয়ে।